বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের সঙ্গে এখন ওতপ্রোতভাবে বা নিবিড়ভাবে জড়িয়ে আছে ভূ রাজনীতি, ভূ অর্থনীতি। এবং বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকার গত কয়েক বছর ধরে দুই আঞ্চলিক শক্তি চীন এবং ভারতের সঙ্গে এক ধরনের ভারসাম্য বজায় রেখে চলতে পেরেছে। সেই সঙ্গে পশ্চিমের সঙ্গে তার খানিকটা টানাপোড়েন থাকলেও একেবারে চূড়ান্ত বিচারে অসন্তোষের জায়গায় এখন পর্যন্ত নিয়ে গেছে সেরকমটা মনে হয় না, অন্তত কারো অ্যাকশনে সেটা মনে হয় না। এখানেও এক ধরনের ভারসাম্য বজায় রাখবার প্রয়াস আমরা দেখেছি, কিন্তু অনেকেই মনে করেন, বিশ্লেষকদের, যে সেই সুযোগটা এখন ধীরে ধীরে একেবারেই সংকুচিত হয়ে আসছে। যখন দেখা যাচ্ছে সাম্প্রতিককালে প্রধানমন্ত্রীর ভারত সফর, তিনি আগামী মাসে যাচ্ছেন, এই মাসেই যাচ্ছেন তিনি চীন সফরে, এবং এই সফরগুলোর শেষ হলে বোঝা যাবে যে আসলে মূল পরিস্থিতিটা কী দাঁড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন আছে, কেউ কেউ মনে করেন নেই, সব কিছু ম্যানেজ হয়ে গেছে, কিন্তু অনেকেই মনে করেন যে আসলে শেষটা এখনও শুরুই হয়নি। মূলত এই সব বিষয় নিয়ে আমরা কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের এমিরেটাস প্রফেসর ডক্টর মোস্তফা সারওয়ার। ডক্টর মোস্তফা সারওয়ার লেখালেখি করেন দীর্ঘকাল থেকে, টেলিভিশনে অনেক প্রোগ্রামও তিনি করেছেন এবং নিয়মিত রাজনৈতিক আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক হিসেবেও আলোচনা করেন। তিনি আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। ডক্টর মোস্তফা সারওয়ার, আপনাকে বিশেষভাবে স্বাগত, আপনি প্রথমবারের মতো আমাদের অনুষ্ঠানে। সো আমি একটু প্রথমে আপনাদের সূচনা বক্তব্য শুনতে চাই যে সামগ্রিকভাবে বাংলাদেশ যে এক ধরনের ভূ রাজনীতির টানাপোড়েনের মধ্যে আছে, অনেকে মনে করেন, সবাই একমত নাও হতে পারেন, আপনারা আসলে কি দেখেন? এবং এই সংকটটা মূলত ত্রিমুখী অনেকে মনে করেন, ভারত, চায়না এবং যুক্তরাষ্ট্র, বাকিরা পেরিফেরির মধ্যে নানাভাবে আছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আপনার প্রশ্নটা খুবই ভালো হয়েছে। বর্তমান কনটেক্সটে এটা খুবই একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হচ্ছে যেন যে বাংলাদেশ গভর্নমেন্ট, বঙ্গবন্ধুর কন্যা, সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতিতে যে বর্তমান ভূ রাজনৈতিক ব্যবস্থার ভেতরে, আমি তাকে বলবো যে অনেকটা গ্রিক মিথোলজির এবং যে মহাকাব্য ওডিসিয়াস যেভাবে তার জাহাজটা নিয়ে যাচ্ছিল মেসিনা প্রণালী, স্ট্রেইট অফ মেসিনা, সেখানে একদিকে শিলা আর একদিকে ক্যারিবডিস, কোথা দিয়ে উনি বোটটাকে চালাবেন, ওই ওডিসিয়াস। এটা ছিল একটা দারুণ চ্যালেঞ্জ। যেমন ধরুন, উনি যদি বোটটাকে একটু একদিকে যায়, তাহলে ওয়ার্লপুলে পড়ে পুরো ওনার যে জাহাজটা ডুবে যাবে, সবাই মারা যাবে। আবার অন্য তীরে যদি যায়, তাহলে ওই মনস্টার একত্রে বেশ কয়েকটা লোককে খেয়ে ফেলবে, কারণ ওর অনেকগুলো মাথা। কাজেই তাকে এত সাবধানে ওখানে চালিয়ে উনি বোটটাকে সেফটিতে নিয়ে গিয়েছিলেন। হাসিনা, মাননীয় হাসিনা গভর্নমেন্টের প্রধানমন্ত্রীর যে পররাষ্ট্রনীতিতে আমি দেখছি সেই একই অবস্থা চলছে। শি ইজ ট্রাইং টু ন্যাভিগেট ইন এ ভেরি চ্যালেঞ্জিং সিচুয়েশন, এবং এই চ্যালেঞ্জিং সিচুয়েশনে যাওয়ার জন্য অতি সাবধান হতে হয়। এবং আমার যেন মনে হচ্ছে এ পর্যন্ত উনি যে সাবধান, সেটা আপনি উল্লেখ করলেন আপনার কথায়। যেমন উনি ভারতে গেলেন, আবার তারপর উনি চীনে যাচ্ছেন, আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে উনি ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছেন, এবং অ্যালায়েন্সে কিন্তু অনেক পারমুটেশন কম্বিনেশন হচ্ছে। আমরা অনেক সময় যেন মনে হয় যে ভারত বোধহয় যুক্তরাষ্ট্র থেকে কিছুটা দূরে সরে যাচ্ছে, কিন্তু আমার তা মনে হচ্ছে না। কারণ আমি একটা জিনিসকে রেফার করব যে খুব সাম্প্রতিক যে আসছে হিলারি ক্লিন্টন, যে ন্যান্সি পেলোসি যে সাম্প্রতিক আসছেন, এবং তিব্বতের ব্যাপারে তার যে বক্তব্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ভারত যে তিব্বতের ব্যাপারে জড়িয়ে পড়ছে এবং সেটা যুক্তরাষ্ট্রের সঙ্গে অ্যালায়েন্স, সেটাও বোঝা যাচ্ছে। তো ত্রৈমাত্রিকের চেয়েও আমার যেন মনে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এটা দ্বিমাত্রিক। একটা থার্ড কম্পোনেন্ট রয়েছে যেটা ভারতের,
সেটা হলো লোকাল ব্যাপারে, কিন্তু আন্তর্জাতিক ব্যাপারে আমার যেন মনে হচ্ছে যে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে অ্যালাইড। আমি শুনবো আরো আপনার কাছ থেকে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ধন্যবাদ। বাদল ভাই তো অনেক বিরাট পরিষদে, সেক্ষেত্রে তাহলে দর্শকদের জানিয়ে রাখতে হবে যে প্রফেসর মুস্তফা সরোয়ারের নিক নেম হচ্ছে বাদল। যাক, এই ফাঁকে জানানো হয়ে গেল। এটা বিরাট পরিসরে আপনি কথাটা বলেছেন, কিন্তু আমাদের বর্তমানে যে পরিপ্রেক্ষিত, সেখানে দেখা যায় যে ভারত আর চীনের যে একটা রিজিওনাল স্নায়ু যুদ্ধ, সেই স্নায়ু যুদ্ধে আমরা কিন্তু জড়িয়ে গেছি। এখানে আর একটা বিষয়ও আমি প্রথমেই বলে নিতে চাই যে আমরা হয়তো ভাবি যে বাংলাদেশের বর্তমান সরকার সবসময় জাতীয় স্বার্থের কথাই ভাবেন, কিন্তু এই জাতীয় স্বার্থ ভাবেন তারা ডেফিনেটলি, কিন্তু সেই সাথে তারা কিন্তু আর একটা বিষয় ভাবেন, সেটা হচ্ছে যে ভারত তাদেরকে কতটা সহায়তা করবে। ইলেকশনে যখন রেগিং করেন, যখন সারা বিশ্বে এই ইলেকশনটাকে কেউই গ্রহণ করে না বা ওটাকে মানে নানাবিধ ভাবে ব্যাখ্যা করে, তখন কিন্তু ভারত এসে দাঁড়ায়। সুতরাং এইখানে একটা দেনা পাওনা রয়ে গেছে ভারতের প্রতি। ভারতের সাথে ভারতের স্বার্থ দেখার অন্যতম প্রধান কারণ হলো যে আমাদের এই বর্তমান সরকারের ইলেকশনে বা অন্যান্য কাজে তাদের যে সহায়তার জন্য ভারত যে পাশে এসে দাঁড়ায়, সেটা কিন্তু একটা অন্যতম প্রধান কারণ। অ্যাট দ্য সেম টাইম চীনও একটা বিরাট শক্তি হয়ে দাঁড়িয়েছে, অর্থনৈতিক শক্তি। বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, সেই অবস্থায় চীনকে ইগনোর করার মতো কোনো উপায় নাই। তাছাড়া আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, বিভিন্ন যে ছোটখাটো অন্যান্য যে ইন্ডাস্ট্রি আছে, তার র মেটেরিয়ালসের জন্য চীনের উপর আমাদের নির্ভরশীলতা ব্যাপক। সুতরাং চীনকে খেপানো যাবে না। তাছাড়া চীনের যে একটা অবস্থান গড়ে উঠছে আপনার এই মায়ানমারকে কেন্দ্র করে, সেটাও কিন্তু একটা আমাদের জন্য একটা মানে উদ্বেগের বিষয়। এখন যেটা দাঁড়াচ্ছে যে এই স্নায়ু যুদ্ধের ভিতরে আমাদের এই সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ চাতুর্যের সাথে খেলাধুলা করছেন। চাতুর্য কথাটা আমি এইভাবে বললাম, আপনি যদি দেখেন যে তিস্তা নিয়ে যে কর্মকাণ্ড চলতেছে, তাতে কিন্তু জাতীয় স্বার্থ কিন্তু রক্ষা হচ্ছে না। এখানে বলা হচ্ছে যে ওইখানে একটা প্রজেক্ট করা হবে, যে প্রজেক্টে খনন করা হবে, তিস্তাকে সংকুচিত করা হবে এবং তিস্তা দুপারে অনেক ইন্ডাস্ট্রি করে তোলা হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে জিনিসটা বলা হচ্ছে না জোর দিয়ে, যে তিস্তার পানি যে গজলডোবার থেকে সব পানি কিন্তু পশ্চিম বাংলায় নিয়ে যাওয়া হয়, সেখান থেকে মহানন্দা নদী, সেই মহানন্দা নদী থেকে ডাহুক নদী থেকে এমনকি বিহারের মেচি নদীতে পর্যন্ত এই তিস্তার পানি চলে যাচ্ছে। এখন মমতা ব্যানার্জি বলেছেন যে তিনি তিস্তার এক ফোঁটা পানিও বিক্রি করতে দেবেন না। বিক্রি কথাটা তিনি বলেছেন, অর্থাৎ এই তিস্তার পানি নিয়ে কিন্তু অনেক খোলা করা হয়ে গেছে। এখন এখানে কিন্তু আরেকটা জটিলতার সৃষ্টি করা হলো, যে প্রজেক্টটা চাইনিজরা ফান্ডিং করবে, যদিও সেই প্রজেক্টটা নিয়ে অনেকেরই কথা আছে। আমাদেরও যারা হাইড্রোলজিস্ট তারাও বলেছেন যে উজান থেকে যদি পানি না আসে, তাহলে এই যে বিভিন্ন পরিকল্পনা, যে চারিদিকে দুই দিকে আপনার 200 কিলোমিটারেরও বেশি বাদ দেওয়া হবে, মেরিন ড্রাইভ করা হবে, শিল্প অঞ্চল গড়ে তোলা হবে, পানি ছাড়া তো এটা হবে না। আর গভীর করলেও পানিটার তো সোর্স থাকতে হবে শুষ্ক মৌসুমে। তাছাড়া যখন গজলডোবা বর্ষাকালে ছেড়ে দেয়, হঠাৎ করে ছেড়ে দেয়, আমাদের এখানে কিন্তু ব্যাপকভাবে আপনার বন্যা হয় এবং অনেকগুলি ড্যাম করা হয়েছে সিকিমের ভিতরে, ওয়েস্ট বেঙ্গলে কমপক্ষে 18টা ড্যাম, হাইড্রো ইলেকট্রিক ড্যাম চালু আছে। কিছু আছে রান অফ দি রিভার, আর কিছু আছে তারা পানি ধরে রাখতেছেন। যখন বেশি বৃষ্টিপাত হয় তখন ওই সব ড্যাম কিন্তু ছেড়ে দেয়। গত বছর একটা ড্যাম ছাড়তে দেরি হয়েছে, একটা উড়িয়ে নিয়ে গেছে। সুতরাং আমাদের জন্য তিস্তা একটা মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এটার বিপরীতে যে জিনিসটা
নিয়ে অনেকেই বলেন, আমাদের হাইড্রোলজিস্টরাও বলেন যে আমাদের বর্ষাকালে পানি ধরে রাখতে হবে, ধরে রেখে গ্রীষ্মকালে সেই পানিকে আমরা ইরিগেশন পারপাজে, অন্যান্য পারপাজে ব্যবহার করতে পারবো 2 মাস। তো কিন্তু এই যে প্রজেক্টটা যেটা আমরা দেখলাম, এই যে চাইনিজ যে প্রজেক্ট, তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্টোরেশন প্রজেক্ট, এই প্রজেক্টটি কিন্তু এই বিষয়গুলি নেয়। তাছাড়া এটা কিন্তু আরেকটা জটিলতা সৃষ্টি করছে। এই প্রজেক্টটা শুরু করবে তারা একেবারে এই সীমান্ত থেকে, যেখানে তিস্তা নদী এসে বাংলাদেশের ভিতরে কুড়িগ্রামে এন্টার করছে, সেখান থেকে শুরু করে একেবারে ফুলঝুরি ঘাট পর্যন্ত এরা এটাকে করবেন। এখন যদি এটা করেন, তাহলে কয়েক হাজার চাইনিজ যে ওয়ার্কার, বেসিক্যালি অনেকেই ধারণা করেন যে তারা সামরিক লোক, বেসামরিক পোশাকেই তারা এইসব জায়গায় কাজ করে। এই ধরনের প্রজেক্টে অনেক দেশেই দেখা গেছে। এগুলি যদি তারা ভারতের সীমান্তে 10 থেকে 30 কিলোমিটারের মধ্যে থাকে, তাহলে তাদের শিলিগুড়ি চ্যানেল, শিলিগুড়ি যে আপনার করিডোর, প্লাস আপনার ডোকলা, জাম্বেরি ভ্যালি, সেসব জায়গায় যে একটা যুদ্ধ অবস্থা বিরাজমান চায়না এবং ভারতের ভিতরে, সেখানে কিন্তু আরেকটা মাত্রা যোগ করবে। ভারত কিন্তু ভালনারেবল হয়ে যাবে। সুতরাং ভারত এখানে কোনোভাবেই হয়তো এই তিস্তা প্রজেক্ট করতে রাজি হবে না। সেই জন্য তারা একটা টেকনিক্যাল টিম পাঠাচ্ছে দেখার জন্য। এটা করে তারা এটাকে ডিলে করে দিবে, খুব সম্ভব এটা তারা ডিলে করে দিবে। এই জায়গায় আমরা এসে এই স্নায়ু যুদ্ধের মধ্যে বাংলাদেশ এখন একটা জটিল পরিস্থিতির মধ্যে। ধন্যবাদ ডক্টর চৌধুরী। আমি আবার আসছি আপনার কাছে। প্রফেসর মোস্তফা সরওয়ার, আপনি শুনছিলেন, এবং আমরা একটু যদি কেস বাই কেস এগুতে চাই। বাংলাদেশের সঙ্গে ভারতের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, সম্পর্কের টানাপোড়েনও আছে, বাট গত কয়েক বছর ধরে এটা একটা ধারণা সবার মধ্যে যে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করছে, বা তারা কারেন্ট রিজিমকে ব্লাইন্ডলি সাপোর্ট দিয়ে যাচ্ছে, এবং যে কারণে, যেমনটা ডক্টর চৌধুরী বলবার চেষ্টা করছেন, যে তিস্তার সমস্যার সমাধান হচ্ছে না, বর্ডারের কিলিংয়ের সমস্যার সমাধান হচ্ছে না, ট্রেড গ্যাপ কমছে না, সব বিলিয়ে। এবং অনেকেই মনে করেন, যদিও সরকারের দিক থেকে দাবি করার কিছু কিছু বিষয় আছে, যে তারা ভারতের সঙ্গে কিছু আনরিজলভ ইস্যুকে রিজলভ করেছেন, যেগুলো হিস্টোরিক্যালি হচ্ছিল না। আবার অনেকেই মনে করেন যে সেগুলো আসলে অনেক আগেই হওয়া উচিত ছিল, হয়নি কেন, সেটা একটা প্রশ্ন। কিন্তু যেগুলো আসলে মানুষের জীবনকে নানাভাবে স্পর্শ করছে, এই যে পানির সমস্যা, এই যে বর্ডারের ইস্যুজ কিংবা পলিটিক্যাল ইস্যুজ, সেটা আসলে ভারত সম্পর্কে বাংলাদেশের মানুষের মধ্যে একটা নেতিবাচক ধারণা তৈরি করছে। এবং অনেকে মনে করেন ভারতের ক্ষোভ গিয়ে বর্তমান সরকারের উপরে পড়ছে, কেউ কেউ মনে করেন, এবং ভারতীয় কোনো বিশেষজ্ঞ ইতিমধ্যেই বলেছেন যে কারেন্ট সরকারের উপরে আসলে মানুষের ক্ষোভটা গিয়ে ভারতের উপরে পড়ছে, যে কারণেই এখন ওই যে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন চলছে। হাউ ডু সে দ্যাট? হ্যাঁ, প্রথমে আমি মঞ্জুকে, আমার ছোট ভাই মঞ্জু খুবই বিজ্ঞ, কথা শুনছিলাম, খুবই ভালো কথা বলেছে। যে এই সমস্যা, যে তিস্তা রিভারের যে সমস্যা নিয়ে কথা হচ্ছে, মঞ্জুরের কথাই কিন্তু সলিউশন রয়েছে। যেমন আমি বলি যে দুটো ঘটনা, একটা হলো কি আপার রিপেরিয়ান সাইডে হলো ভারত, এবং নেপাল, সিকিম ওখানে রয়েছে, ভুটান, এই সমস্ত ছোট ছোট দেশগুলো, আর লোয়ারে আমরা। তাহলে যদি এর পানি নিয়ে, যদি পানি ডিস্ট্রিবিউশনের কতগুলো ল আছে আন্তর্জাতিক, কিন্তু সে ল এর ভেতরে কিন্তু কিছু ভেগ এলিমেন্টসও রয়েছে। কাজেই এটার একটা যে মানে ক্লিয়ার কাট সলিউশন, সেটা কিন্তু আন্তর্জাতিক কোর্টেও খুব একটা সুবিধা হয়নি। আমরা দেখেছি যে অতীতে ইউরোপে যখন ঝগড়া হয়েছে, যুক্তরাষ্ট্রের ভেতরে কোন স্টেট, কলোরাডো রিভার যে স্টেটে যাবে তা নিয়ে যে ঝগড়া, সেগুলো নিজেরা মিটিয়ে ফেলেছে উইথ দিস আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এ নিয়ে যে গোলমালটা, এটা আমরা কীভাবে সলভ করব? প্রথমেই দেখতে হবে কনটেক্সট। যেমন ধরুন যে ভারতীয় কেন্দ্রীয় গভর্নমেন্ট, তারা কিন্তু বাংলাদেশের সঙ্গে এই তিস্তা নিয়ে চুক্তি করার চেষ্টা করেছে, কিন্তু বাধা দিয়েছে স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটাকেও আমাদের কনসিডারেশনে রাখতে হবে। এবারে যে না, কিন্তু সেটা তো বাংলাদেশের দেখবার কথা না, কিন্তু যখন আমি একজনের সঙ্গে নেগোশিয়েট করব, প্র্যাগমেটিক হতে হবে যে হোয়াট আর দ্য কন্ডিশনস দেয়ার, ওখানকার কন্ডিশনসটাই আমার ব্যবহার করতে হবে।
ওখানে যদি আমি সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে করতে যাই, হয়তো তারা হয়তো মিউচুয়ালি এটা কিন্তু মানে গুড কপ ব্যাড কপ করছে, তাও হয়তো হতে পারে। কিন্তু আমাদের সাবধান হতে হবে। তার সাবধানতা কি করা যায়, যে পানির তো ডিস্ট্রিবিউশন আমরা আমাদের ন্যায্য হিস্সা নিতে হবে, কিন্তু সেজন্য যদি আমরা তো অনেক বছর অপেক্ষা করলাম, তাহলে কি বসে থাকবো? সেই জন্যই কিন্তু লোয়ার রিপেয়ার এনে এই যে প্রজেক্টটা, তিস্তা প্রজেক্ট যেটা, আমি সেটাকে কিন্তু সাধুবাদ দেব। তার কারণ যে একটা সময় যে রেইনি সিজনে হঠাৎ করে এখানে ফ্লাডিং হয়, আর শুষ্ক সিজনে যখন পানি কম তখন আমরা ওটা পাই না। তাহলে যেটা আমরা পাই রেইনি সিজনে যখন প্রচুর পানি আসে, সেটাকে আমরা কিভাবে প্রিজার্ভ করতে পারি? সেই জন্যই হলো যে লেক নির্মাণ করা, মানে এই যে প্রজেক্টটা, কাজে এই প্রজেক্টটা ইজ এ পার্ট অফ দ্য সলিউশন, ইটস নট দ্য হোল সলিউশন। কিন্তু আমরা তো আর বসে থাকতে পারি না, এটাকে সাকসেসফুল করতে হবে। কিন্তু সাকসেসফুল করার জন্য যদি ভারত বাধা দিতে চায়, যে হ্যাঁ মানে অনেক সময় আমরা দেখছি যে এই বড় ধরনের আমরা বলি সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, হাইড্রোলজিক প্রজেক্টে যুক্তরাষ্ট্রে আর্মি কোর অফ ইঞ্জিনিয়ার তারা ওখানে সবচেয়ে বড় অংশগ্রহণ করে। হয়তো আমাদের বাংলাদেশের প্রজেক্টেও হয়তো চীনের তাই আসতে পারে, কিন্তু সেটা যদি ভারত বাধাও দিতে চায়, সেটা তো গভর্নমেন্টেরই দায়িত্ব, বাংলাদেশের গভর্নমেন্টের দায়িত্ব সেটাকে মিটিগেট করা, ঝগড়াও না করা, আর মানে এটাকে ছেড়েও না দেওয়া। এই মিটিগেশনের জন্য দরকার অনেক মানে মিটিং এবং আলোচনা এবং সলিউশন। তাতে ভারত যদি টিম পাঠাবে বলছে, তাহলে আমাদের আপত্তি না করে বরং আমাদের সাইড থেকে যারা দারুণ অভিজ্ঞ যে ইঞ্জিনিয়াররা, তাদেরকে ইনভলভ করতে হবে, করে আমাদের যাতে স্বার্থ রক্ষা হয় সেটার দিকে যেতে হবে। আমি যেটাকে এমফাসাইজ করছি প্রবলেম সলিউশন। আমি হলাম ম্যাথমেটিক্সের লোক, কাজে একটা প্রবলেম হলে সেটা কিভাবে সলভ করা যায়, সেখানে আইডিওলজি কিংবা কোনো কনস্ট্রেন্ট যত কমিয়ে আনা যায়। আমরা যখন ইকুয়েশন সলভ করি তখন আমরা মিনিমাইজ করার চেষ্টা করি নাম্বার অফ কনস্ট্রেন্টস, সেটাকে করে একটা সলিউশন। এবং এটা আমরা বাইরে থেকে যারা দেখছি তারা আমরা অনেক সাজেশন করতে পারি, কিন্তু ভিতরে যে কত কমপ্লেক্স ব্যাপারটা সেটা কিন্তু যারা করছে তারা আমাদের চেয়ে অনেক বেশি জানে। হ্যাঁ, আমরা আলোচনা করব, সমালোচনা করব, এটাই তো হলো ডেমোক্রেসির মেইন ইনগ্রেডিয়েন্ট। আমরা গভর্নমেন্টকে সমালোচনা করব, আবার গভর্নমেন্ট যদি কোনো ভালো কাজ করে সেটাকেও আমরা প্রশংসা করব। এভাবেই যে আমরা জাতি হিসাবে আমরা মুভ ফরওয়ার্ড করব। এটাই হলো আমার এই তিস্তার ব্যাপারে মাই কনসেপ্ট। এবং আমি মনে করি যে এই যে প্রজেক্টটা যেটা চীনের সঙ্গে কথা হয়েছে, বাট আপনি এটা কিভাবে দেখেন যে চীনের তো ধরেন এখানে নানা রকমের ইনভেস্টমেন্ট আছে, ইনভলভমেন্ট আছে, যেভাবে আমরা বলি না কেন ঋণ আছে, এবং সেটা এক ধরনের ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে অর্থনৈতিকভাবে চীনের উপরে। এবং চীন যেহেতু আগে প্রস্তাব করেছে এবং তারা এটা করতে চায়, নিঃসন্দেহে তাদের এখানে নানা রকমের স্বার্থের প্রশ্ন আছে। বাংলাদেশে অনেকেই চীনা ইনভলভমেন্টটা ভারত যেমন পছন্দ করে না, বাংলাদেশের ভেতরে অনেকে পছন্দ করে না, যুক্তরাষ্ট্র সহ তার পশ্চিমা মিত্ররা পছন্দ করে না। কিন্তু এই ডিপেন্ডেন্সি এমন একটা জায়গায় নিয়ে গেছে যে চীন যদি আজকে বাংলাদেশের ইকোনমির কন্ডিশন যা, তাতে চীন যদি একটু বেঁকে বসে সেটা বাংলাদেশের জন্য একটু সমস্যা তৈরি করতে পারে, বড় সমস্যা তৈরি করতে পারে। না, সেটা কিভাবে হ্যান্ডেল করা হবে? এটা আপনার দারুণ সুন্দর প্রশ্ন। যে যখন যে কোনো চুক্তি করা হবে তাতে অল দ্য পসিবিলিটিস, মানে ইউ জাস্ট টেবল যে কি আমার সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলোর কি রেমেডি হতে পারে, রেমেডি 1, অল্টারনেটিভ বি, মানে এ বি সি, এগুলোকে করতে হয়। আমার ধারণা যে আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিসগুলো এবং ম্যানেজমেন্ট ইউনিভার্সিটিসগুলো এবং বাইরে যারা ট্রেনিং নিয়ে আসছে, আমার মনে হয় আমাদের ম্যান পাওয়ার রয়েছে। কারণ আমি বাংলাদেশে এসে দেখলাম যে অগ্রগতি যেটা হচ্ছে তাতে কিন্তু মানুষ যে বাঙালিদের যে অবদান, সেটা কিন্তু মানে তাদের যে বুদ্ধিমত্তা, সেটার কিন্তু প্রমাণ আমি সব জায়গাতেই দেখছি। কাজেই আমার ধারণা যে আমাদের ম্যান পাওয়ার রয়েছে এবং তারাই কিন্তু এই সমস্যাগুলোকে দেখবে। যে চীনের সঙ্গে যেমন মানে আপনি যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ, এটা যদি কনসিডার না করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের অসুবিধা হয়ে যেতে পারে। কাজেই
এই জিনিসগুলো ট্রিটির ভেতরে, চুক্তির ভেতরে যাতে এভরি কম্পোনেন্টস আর দেয়ার, এটাকে কিন্তু ভালো করে চক আউট করতে হয়। এবং এই জন্য করতে হবে ব্রেন স্টর্মিং, মানে ভালো লোকজনকে নিয়ে, হ্যাঁ, যারা জানে। এবং আমি সবচেয়ে বিশ্বাস করি কাউন্টার পয়েন্টস, যারা সবচেয়ে বিরুদ্ধে বলবে এই প্রজেক্টের, তাদেরকে আনতে হবে প্রজেক্টের ভেতরে। হ্যাঁ, তুমি কেন বিরুদ্ধে বলছো, স্পেসিফিক পয়েন্ট বলো, তারপরে সেটার সলিউশন। যদি ওটার সলিউশন বের করা যায়, তাহলেই তো আপনি যে ব্রড স্পেকট্রামে যে প্রজেক্টটা ভালো হবে, সেটাই তো আমরা তাহলে গ্যারান্টি। আরও একটা ব্যাপার আছে, পৃথিবীতে মানুষের যে সামর্থ্য লিমিটেড, এটাকে আমাদের প্রায়োরি নিতে হবে। কাজেই ধরতে হবে যে আমরা যেটা, মানে গভর্নমেন্ট যেটা সলিউশন করবে সবাইকে নিয়ে, আমি বলবো ইট ইজ নট এ পারফেক্ট সলিউশন। সেটা তাহলে তো আমরা গড হয়ে যেতাম, দেবতা হয়ে যেতাম না। যেটা করা উচিত আমি মনে করি সেটাকে আমি বলবো অপটিমাম সলিউশন, মানে ম্যাথমেটিক্সের টার্মে অপটিমাম, দ্য বেস্ট, সেটাকে করতে হবে। করতে পারলে আমি আশাবাদী তাহলে এটা আপনি যেরকম একটা আইডিয়াল সাজেশন দিলেন যে যারা বিরোধিতা করছে তাদের কথা শোনা, কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল কালচারে তো এটা একদমই নেই যে কোনো কিছু, সেটা টেকনিক্যাল ইস্যুজ হলো, যারা বিরোধিতা করছে মানে ডিসেন্ট ভয়েস বা যারা বিরোধিতা করছে তাদের মতামত শোনা হয় না, মনে করা হয় যে তারা শত্রুপক্ষ, তাদের কথা শুনতে শোনা যাবে না। আমার মনে হয় সেই কালচারটা, আমি আশা করি যে একটা ডেমোক্রেটিক নর্ম দেশের ভেতরে তৈরি হওয়ার জন্য সেই ধারণা যে আমরা শত্রু, এক দল আরেক দলের শত্রু, সেই কনসেপ্ট থেকে আমাদের দূরে সরতেই হবে। এটা যদি আমরা না সরি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ যে উজ্জ্বলতা যেটা আমরা আশা করছি, সেটা কিন্তু আমরা সে লক্ষ্যে পৌঁছতে আমরা পারব। ডক্টর চৌধুরী, এখানে যে বিষয়টা আলোচনা হচ্ছে এটা সম্পূর্ণভাবে হচ্ছে যে মানে নর্মালি কি হওয়া উচিত, আইডিয়ালি কি হওয়া উচিত। কিন্তু বাংলাদেশের সিচুয়েশন তো আইডিয়াল সিচুয়েশন না। বাংলাদেশের সিচুয়েশন হচ্ছে আমরা একটা কর্তৃত্ববাদী সরকারের অধীনে আছি, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা সেখানে আছি। আপনি যে দেখুন যে এই যে ভারত যে একটা টেকনিক্যাল টিম পাঠাচ্ছে, এটা ডেফিনেটলি কোনো সৎ উদ্দেশ্য নিয়ে পাঠাচ্ছে না। আমি আর একটা উদাহরণ দিই, যে আমাদের যে গঙ্গা চুক্তি, পানি বন্টন চুক্তি, ফারাক্কা যেটাকে বলি আমরা, ফারাক্কা চুক্তি, সেইখানে এটা কিন্তু এক্সপায়ার করে যাবে 2 বছর পরে, 2026 সালে। সেই জন্য বাংলাদেশ সরকার, বাংলাদেশের যারা হাইড্রোলজিস্ট, তারা একটা অল্টারনেটিভ প্ল্যান করছিলেন যে এই বর্ষাকালে গঙ্গার পানি, পদ্মার পানি ধরে রাখা হবে। সেই পানি গ্রীষ্মকালে, যেখানে যে আপনার বৈশাখ, চৈত্র বৈশাখ যখন খুব খরা হয়, তখন এই পানি সেচের কাজে, তারপর নদীতে, সাউথ ওয়েস্টের নদীতে প্রবাহিত করা হবে। একটা সুন্দর পরিকল্পনা ছিল। পাকশিতে করার কথা ছিল। তখন ভারত বলল যে পাকশিতে যদি এই ব্যারাজ করা হয় তাহলে উজানে, অর্থাৎ মুর্শিদাবাদ, ওইসব জায়গায় ফ্লাডিং হতে পারে। তখন সরকার, হাইড্রোলজিস্টরা, তারা নিয়ে আসলেন আমাদের পাংশাতে, রাজবাড়ির অনেক ডাউন স্ট্রিমে একেবারে। সেটা একেবারে সুন্দর একটা প্রজেক্ট হয়েছিল। সেই প্রজেক্টে কিন্তু পরে বাতিল করে দেওয়া হলো। আমাদের প্রধানমন্ত্রী বললেন যে ডিজাইনে ভুল ছিল। বাংলাদেশি যারা হাইড্রোলজিস্ট, তারা নাকি ডিজাইনে ভুল করছে। ডিজাইনে ভুল করে থাকে যদি, তাহলে তো সেই ডিজাইনকে কারেক্ট করা যেত। ওইটাকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এখন দেখেন 2 বছরের পরে আবার চুক্তি রিনিউ করতে হবে। এইখানে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত যে ভারত কিন্তু কোনো সময় আপনার এইসব পানির চুক্তি করবে না। 54টা নদীর কথা বলা হয়, কমপক্ষে 100টা নদী আছে যেটা ট্রান্সবাউন্ডারি রিভার, লিস্টের মধ্যে আর আনা যাচ্ছে না। এখন এই একটা নদীর আপনার একটা চুক্তি করতে, যেটা এক্সপায়ার করে যাচ্ছে 2 বছরের মাথায় 53 বছর লাগছে। আপনি ধরেন এই 54টা নদীর যদি এইভাবে আপনি চুক্তি করতে 2900 বছর লাগবে। 2900 বছর তারা কখনোই ঠিক মতো করে না। আপনার যেমন ধরেন এই যে তিস্তা নিয়ে বলা হয়, তিস্তা তো 1983-তে একটা চুক্তি করা হয়েছিল। সেই চুক্তিতে 39% পানি পেত ভারত, আর 35% মতো পেত আপনার বাংলাদেশ। আর একটাই ছিল যে 25% মতো পানি নদীর জন্য রাখা হয়েছিল। এই চুক্তি আপনার স্বাক্ষরিত হয়েছিল 1983-তে। তৎকালীন ভারতের
যে পানির মন্ত্রী ছিলেন রামনিবাস মির্ধা, এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে AZM ওবায়দুল্লাহ খান সেটাকে সিগনেচার করেছিলেন। এটা একটা চুক্তি হয়েছিল, এগ্রিমেন্ট হয়েছিল। সেই এগ্রিমেন্ট কি তারা মানছে? তারা তো মানে নাই। আপনি দেখেন ট্রাডিশনালি হিস্টোরিক্যালি ড্রাই সিজনে, শুষ্ক মৌসুমে আপনার ডালিয়া পয়েন্টে পানি থাকার কথা 5,000, 7,000, 10,000 কিউসেক। এখানে পানি আসে মাত্র, ওই পানি ছাড়েই তো না, গজলডোবা থেকে সব পানি তারা ডাইভার্ট করে নিয়ে যায় মহানন্দা মহানন্দার দিকে ক্যানেলে করে। এখানে যে পানিটা আসে 400-500 কিউসেক পানি আসে, সেটা আরেকটা নদী, ধরলা নদী, যেটা আপনার গজলডোবার ডাউনে এসে যোগ হয়েছে তিস্তার সাথে, এইভাবে আসতেছে। আবার তিস্তা থেকে কিছু পানি ওই হয়, এখন সামান্য পানি আসে। এখন এরা তো কোনো মানে না। এখন এই পানির কথা মমতা ব্যানার্জি বলছে যে কেন্দ্রীয় সরকার পানি বিক্রি করে দিচ্ছে। হোয়াট ডাজ ইট মিন? এই পানি তার দরকারও নাই, কিন্তু সে বলে যে আমার অনেক পানি দরকার। আসলে এই পানি দরকার নেই। তার 9 লাখ হেক্টরের যে কমান্ড এরিয়া ইরিগেশনের গজলডোবা ব্যারেজের, সেখানে মাত্র 1 লাখ হেক্টরে আপনার পানি হয়, 1 লাখ হেক্টরের জমি চাষ হয়। বাকি পানি তো সে মহানন্দা দিয়ে ডাহুক নদীতে বিহারের দিকে দিয়ে দিচ্ছে। এই যে আপনার ফারাক্কায় আপনার একটা চুক্তি করা হয়েছে যে বর্ষাকালে যখন 3 লাখ 4 লাখ কিউসেক পানি আসবে, তখন শুধুমাত্র হুগলি নদীতে, ভাগীরথীতে আপনার 40,000 কিউসেক পানি যাবে, বাকি সব পানি আসবে এদিকে। বর্ষাকালে পানি দিয়ে ভাসায় দিবে, আর গ্রীষ্মকালে পানি দিবে না ঠিক মতো। এই যে হুগলি বন্দরের, এই যে আপনার ক্যালকাটা বন্দরের কথা বলা হয়, ক্যালকাটা বন্দর কি বন্দর আছে? সেখানে কি তারা একটা ডিপ সি পোর্ট করতে পারতো? এই বন্দর তো ঠিক মতো চলে না। এখানে বাংলাদেশের যেসব জাহাজ যায়, ছোট ছোট জাহাজ, সেগুলিও কিন্তু আটকে যায়, কারণ এইটা টোটালি ফেল করছে। সেখানে অনেক ভারতীয় হাইড্রোলজিস্টরা তারা বলেছেন যে এইভাবে তো নদী, এইভাবে তো পোর্ট রক্ষা করা যাবে না, পোর্ট রক্ষাও হয়নি। সেই জন্য আমি মনে করি যে ফারাক্কা বাঁধের ফলে যে একেবারে ওদের পলি পরে বিহার এবং উত্তরপ্রদেশেও যে এই গঙ্গাতে যে রিভার বেড উঁচু হয়ে গেছে, যার ফলে ফ্লাডিং হলে চারিদিকে ছড়ায় যায়, পানি আর ধারণ করতে পারে না, নদী আর অত পানি ধারণ করতে পারে না। এখন যেটা সময় হচ্ছে, ভারত বাংলাদেশের বসা উচিত। এই চুক্তি রিনিউ করার কথা না, গঙ্গা চুক্তি রিনিউ করার দরকার নাই। গঙ্গা এই ভারতীয় যে এই ফারাক্কা বাঁধে তো রিভিউ হয় না, 40 ইয়ার্স পর্যন্ত রিভিউ করার কথা একটা এইসব ড্যাম কিংবা এইসব ব্যারাজ করে না। আমার মনে হয় এটার কোনো প্রয়োজনীয়তা নাই। ভারতেরও কোনো উপকার হচ্ছে না, বাংলাদেশে তো সর্বনাশ হয়ে যাচ্ছে। এই ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়া উচিত। এই বাঁধের কোনো প্রয়োজনীয়তা নাই। ভারতের জনগণকেও করা হচ্ছে, দুর্ভোগের মধ্যে ফেলা হচ্ছে, এবং বাংলাদেশের তো সর্বনাশ হয়ে গেছে। সাউথ ওয়েস্টের যে নদীগুলি শুকিয়ে যাচ্ছে তার, এবং যে স্যালানিটি ভিতরে ঢুকে যাচ্ছে, এর প্রধান কারণ অন্যতম প্রধান কারণ হচ্ছে এই পদ্মার, এই গঙ্গার পানির উইথড্রয়াল, প্রত্যাহার করে যে তারা। ধন্যবাদ ডক্টর মঞ্জুর চৌধুরী। আমি যে প্রশ্নটা প্রফেসর মোস্তফা সরওয়ারকে করছিলাম যে এই যে একটা তিস্তাকে কেন্দ্র করে একটা জটিলতা তৈরি হচ্ছে ভারত এবং চীনকে ঘিরে, এবং প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন, আপনি কি মনে করেন কি না যে যেহেতু চীন নির্বাচনের আগে পরে এই বিষয় নিয়ে প্রচুর কথা বলেছে, প্রস্তাব দিয়েছে, এটা কোনো জটিলতা তৈরি করতে পারে সম্পর্কের ক্ষেত্রে? বিকজ অনেক ডিপেন্ডেন্সি আছে চীনের উপরে বিশেষ করে কারেন্ট রিজিমের। ডেফিনেটলি একটা এই সৃষ্টি হয়ে গেছে কিংবা হয়ে গেছে। আমি এই জন্য বলি যে চীনের যে কমিউনিস্ট পার্টির 1 নম্বর মেম্বার, উনি কিন্তু সেদিনকে একটা কথা ঢাকায় বসে বলেছেন যে রোহিঙ্গা সমস্যা অত্যন্ত জটিল, এই সমস্যার সমাধান সহজে হবে না, অর্থাৎ কোনোদিনই হবে না। আপনি দেখেন সোনাদিয়া আইল্যান্ড, এই চায়নাকে আপনারা পোর্ট হিসেবে, ডিপসি পোর্ট হিসেবে করার কথা বলে যখন দেননি, তারপরে কিন্তু আপনার এই 12 লক্ষ রোহিঙ্গা চলে এসেছে। এখন চায়না সেই প্রজেক্টটা ডেভেলপ করছে। এটা তো মাননীয় প্রধানমন্ত্রী তো 1919-এ চায়না যে বলে এসেছেন যে তিস্তা সমস্যার সমাধানের জন্য আপনারা একটা প্রজেক্ট নেন, এবং চায়নার সবচেয়ে বড় 1919 না 2019 সরি আপনার এই যে পাওয়ার চায়না হচ্ছে চায়নার সরকারি প্রতিষ্ঠান, সরকারি আপনার ফার্ম, তারা এটা ডেভেলপ করেছে। সুতরাং এইখানে যদি ভারত এসে
তাদের এখানে ওই টেকনিক্যাল এক্সপার্টিস নিয়ে যদি আসেন এবং নানাবিধ কথা বলেন, ডিলে করতে চান, চায়নার সাথে একটা জটিলতার সৃষ্টি হবে। চায়না দেখুন আপনার এই রোহিঙ্গা ইস্যুতে কিন্তু আমাদের কোন রকমের হেল্প করে না। এখন যে আরাকান আর্মি গোলাগুলি করে, আমাদের তো একটা সিজ বলবো আমি, এক ধরনের সিজ মানে যে অবরোধ করা, সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারছেন না আপনার এলাকা দিয়ে গোলাগুলির ভয়তে। তার মানে হচ্ছে যে, এবং আমরা তেমন কোনো প্রতিবাদ করি না। আমাদের ওখানে নেভি যায়, যারা ওই গোলাগুলি করে তাদেরকে সেটা ট্রলারে করে, আরাকান আর্মি গোলাগুলি করে ওদেরকে ব্লাস্ট করে উড়াই দেওয়া উচিত। বাংলাদেশ তো আপনি যেটা বলছেন যে চীন এর সঙ্গে একটা সংকট তৈরি হতে পারে, তো সেটা তো ধরেন সংকট তৈরি হলে কি ধরনের সংকট? একটা তো হচ্ছে বোঝাই যাচ্ছে যে রোহিঙ্গা সমস্যার সমাধান আসলে হবে না এবং সেটা চীনের সহায়তা ছাড়া বা উৎসাহ ছাড়া হবে না, বাট সেটা তারা করবে বলেও মনে হয় না। অন্যদিকে আরেক মিত্র ভারত তো তাতে খুশি থাকবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারাও সেক্ষেত্রে খুশি থাকবে, তাই না? না, সেটা থাকতেছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই আরাকান আর্মি সম্পূর্ণভাবে চায়নার কন্ট্রোলে। চায়নার সৈন্যরা তাদেরকে ট্রেনিং দিচ্ছে, চাইনিজ ফান্ডিং তাদের আসছে। এখন তারা যদি বাংলাদেশকে ডিস্টার্ব করতে চায়, যদি কোন রকমের মানে ব্যাড ইন্টেনশন থাকে চায়না, তাহলে চায়না আমাদেরকে ডিস্টার্ব করবে, আমাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নিয়ে একটা জটিলতার সৃষ্টি করবে। অলরেডি জটিলতার সৃষ্টি করছে। সেন্ট মার্টিন আপনি যখন যেতে পারেন না, তখন তার মানে হচ্ছে কি আপনার সভরেনিটি ওইখানে কিছুটা হলেও হ্যাম্পার হচ্ছে এবং আপনি কোনো অ্যাকশন নিতে পারছেন। ধন্যবাদ প্রফেসর সারোয়ার, আপনি শুনছিলেন। আপনি কি মনে হয় এই জায়গাটাতে? আমার ব্যাপারটা হলো যে সমস্যা থাকে একটা দেশের, কারণ আমাদের কতগুলো মানে প্রায়োরি কতগুলো অ্যাসাম্পশনসকে ধরতে হবে। আমরা অত শক্তিশালী দেশ নই, এটা তো সত্য। ভারত অনেক শক্তিশালী, চীন অনেক শক্তিশালী। আমরা ওদের মতো মানে টোটাল যদি ওয়েলথ আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা এখনও তাদের কাছাকাছি না। এর মাঝখানেই আমাদের চলতে হবে। বিশেষ করে যে রোহিঙ্গা সমস্যা বললেন, আমি এর উপর আর্টিকেল লিখেছি। আবারও যে নদীর ব্যাপারে, গ্যাঞ্জেসের উপরে অনেক আগে 2004-এ আমার 3টা আর্টিকেল, একটা ইলিশ মাছের উপরে, আমার মেজো ছেলে ইলিশ পছন্দ করে, সেজন্য আমি ডেইলি স্টারে ইলিশ মাছের উপরে একটা লিখছিলাম যে ওরা যখন রিভার কানেকশন করতে চেয়েছিল, তখন বিজেপি গভর্নমেন্ট ছিল, অটল বিহারী বাজপেয়ী, তখন আমি সেটা বিরোধিতা করে 3টা আর্টিকেল, একটা মানে যে আমাদের সুন্দরবনের কি অবস্থা হবে, আর একটা হবে যে আমাদের যে পুরো যে হাইড্রোলজিক্যাল সেট আপ নষ্ট হয়ে যাবে, আর একটা হলো ইলিশ মাছ চলে যাবে। এই নিয়ে আমি ডেইলি স্টারে, ইন্ডিপেন্ডেন্ট এবং নিউ নেশনে ছাপিয়েছিলাম। আবার কিছুদিন আগে যখন এই রোহিঙ্গাদের ব্যাপার নিয়ে আমি আরও কিছু আর্টিকেল ছাপিয়েছি, ডেইলি স্টার, তারপরে বিডি নিউজ 24, তার বাংলাদেশ প্রতিদিন। এই রোহিঙ্গাদের ব্যাপার নিয়ে আমি বলবো যে আমার মনে হয় প্রথম ভুল হয়েছে ইনিশিয়াল স্টেজে। আমি বলবো ইনিশিয়াল ভ্যালু, আমরা যে কোনো গণিতের অঙ্ক করি, ইনিশিয়াল ভ্যালুটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সেখানে একটা ভুল হয়ে গেছে। কিন্তু বর্তমানে যে অবস্থা, তাতে আমি বাংলাদেশ গভর্নমেন্টের, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকালে আমার যেন মনে হয় আবার ওই গ্রিক মিথোলজির সিসিফাস, খেয়াল আছে সিসিফাসের পাথর উত্তোলন, যে সে পাথরটা চেষ্টা করছেন তুলতে তুলতে নিয়ে যান, আবার ফেরত চলে আসে। আমার যেন মনে হয় যে আমাদের যে ফেট অ্যাকমপ্লি টুয়ার্ডস দ্যাট, রোহিঙ্গা সমস্যা সমাধান করার আমি কোনো সম্ভাবনা অচিরে দেখছি না। তার কারণ ইটস ভেরি কমপ্লেক্স। লুক অ্যাট দ্যাট আরাকান আর্মি। আরাকান আর্মি রোহিঙ্গাদেরকে হেট করে, তারা রায়োটের পার্টিসিপেট করেছে, ওই যে বড় রায়োটে। তারপরে তাতমাদো, যেটা ওদের যেটা গভর্নমেন্টের আর্মি, তারাও বিরুদ্ধে, যেটা এখন বর্তমানের মিলিটারি গভর্নমেন্ট। তার আগের যেটা সুকির গভর্নমেন্ট যেটা ছিল, ডেমোক্রেটিক, সো কল্ড ডেমোক্রেটিক গভর্নমেন্ট, সেটাও এদেরকে বিরোধিতা করে। লক্ষ্য করে দেখুন, তাহলে রোহিঙ্গাদের ব্যাপারে আমরা তো কাউকে বন্ধু দেখছি না, ভারতও তাদেরকে নিতে চাচ্ছে না। ওদিকে আমরা আরও লক্ষ্য করব যে যে ভারতের যে মায়ানমারের সঙ্গে সম্পর্ক কিন্তু বেশ গভীর, অনেক টাকা, মানে বেশ কয়েক বিলিয়ন তারা ইনভেস্ট করেছে। শুধু তাই নয়, কানেক্টিভিটি। আপনারা লক্ষ্য করে দেখুন,
যে সিতুয়া থেকে তারা কিন্তু আইজল পর্যন্ত রাস্তা নিয়ে গেছে, আবার আইজল থেকে মণিপুর, ইনফ্যাক্ট এশিয়ান হাইওয়ে থেকে আমাদেরকে বাইপাস করে গেছে। তার মিনিংটা কি? এটা হচ্ছে একটা অবজেক্টিভ রিয়েলিটি। আমি বলি, কোনো দেশ তার ফরেন পলিসি নিজের স্বার্থকে জলাঞ্জলি দেয় না। শক্তিশালী দেশগুলো, এটা তাদের ট্রেডিশন। ফরেন পলিসি ইজ নট এ আঞ্জুমানে মফিদুল ইসলাম, ইটস নট এ চ্যারিটি। এটা যে যার স্বার্থ দেখে। সেই স্বার্থকে আমরা যদি দেখি রোহিঙ্গার ভেতরে, এবং আমরা পরবর্তী পর্যায়ে দেখব যে মাননীয় প্রাইম মিনিস্টার যে গিয়ে যে ওদের সঙ্গে যে চুক্তি করলেন, যে রেল লাইনের যে কানেকশনসগুলো, লক্ষ্য করে দেখুন যে ভারত যে রেল ট্রানজিট পেল, তার কিন্তু অলরেডি মানে আইজল থেকে মণিপুর থেকে তারা কিন্তু কানেক্টিভিটি করছে শুধুমাত্র থাইল্যান্ড নয়, কম্বোডিয়া অ্যান্ড ভিয়েতনাম এ পর্যন্ত যাচ্ছে। আবার এই এলাকায় চীনের ইন্টারেস্ট আছে, আবার চীনের ইন্টারেস্টের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট রয়েছে। লক্ষ্য করে দেখুন, এটাও কিন্তু একটা শাখের করা মানে বাংলাদেশের জন্য। সেই পরিস্থিতিতে যে আমাদের রোহিঙ্গা প্রবলেম, মানে কাকে আপনি যদি হোয়াট ইজ দ্য সলিউশন? আমার কথা হলো যে এটা কি আমরা কি তাহলে মায়ানমার গভর্নমেন্টের পক্ষে গিয়ে আমাদের আর্মিকে দিয়ে আরাকান আর্মিকে ধ্বংস করে দেব? অথবা অ্যানাদার অল্টারনেটিভ, যে আমরা আরাকান আর্মির সঙ্গে ওদেরকে হেল্প করলাম। অথবা আরও একটা করে, শক্তিশালী দেশগুলো গোপনে একটাকে সমর্থন করে, ওপেনলি আর একটাকে করে। এটা আমরা জানি, এটা যুক্তরাষ্ট্র করে, ইংল্যান্ড করে, ফ্রান্স করে, চায়না করে। চায়নার সঙ্গে কিন্তু যে এই যে মিলিটারি গভর্নমেন্ট অফ মায়ানমার গভীর বন্ধুত্ব, আবার তারা গোপনে গোপনে আরাকান আর্মিকে ফাইন্যান্স করছে, শিন আর্মিকে করছে। ইনফ্যাক্ট তাদের বর্ডারে ট্রেনিং হচ্ছে। চায়না ইচ্ছে করলে বর্ডারে ট্রেনিং বন্ধ করে দিতে পারে। এমনি একটা কমপ্লেক্স পরিস্থিতিতে আবার এই রোহিঙ্গার দিকে আমি যদি তাকাই, এটা আসলে আমরা এই প্রবলেমটা আমার মনে হয় অনন্তকালের জন্য। এই জন্য আমি বললাম, ওই যে সিসিফাসের পাথর উত্তোলন, আলবে কামুর বইয়ের জন্য উনি নোবেল প্রাইজ পেয়েছেন। আমি যখন মানে বর্তমান পরিস্থিতি দেখি, প্রাইম মিনিস্টারের সিচুয়েশনটা, আমার ওই 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 স্টোরিটাই বেশি মনে পড়ে, যে সিসিফাসের সমস্যাটা, যে উনি সলিউশন করার চেষ্টা করেন, কিন্তু আবার সেই যে পাথরটা গড়িয়ে পড়ে। আমি বলবো যে এটাকে আমরা বলি কন্টিনিউয়াস মানে লুপ, নন এন্ডিং লুপ। কম্পিউটার সায়েন্সে যে এই লুপটা ইনফাইনাইট লুপ হয়ে যাচ্ছে, যে ইউ ডোন্ট হ্যাভ এনি সলিউশন। আমরা বাইরে থেকে অনেক কিছু বলতে পারি, হ্যাঁ, কিন্তু আপনি যখন একটা প্রবলেম, যেমন আমি আপনার একটা এক্সাম্পল দেবো, যে ক্রিকেট খেলা হয়, বাংলাদেশ টিম কখনো হয়তো ভালো করে, কখনো খারাপ করে, তখন আমরা গালাগালি করি। আমরা যে ছোটবেলা সকার গেম যেতাম, তখন উত্তেজিত হয়ে তো একটা ইটও মেরে দিতাম পাশ দিয়ে কোনো প্লেয়ারকে, কিন্তু ওই প্লেয়ারটা যে খেলছে সেটা কত কঠিন সেটা তো আর আমরা বুঝতাম না। কাজে যারা রিয়েলি এই সমস্যাগুলোকে করছে, এখন কথা হলো যে আপনি প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশ গভর্নমেন্ট কি পেট্রিয়টিক গভর্নমেন্ট অর আনপেট্রিয়টিক গভর্নমেন্ট? তারা কি আনপেট্রিয়টিক বলে কোনো কিছু করবে? আমার যেন মনে হয় যে 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 বর্তমান গভর্নমেন্ট কিংবা আগের গভর্নমেন্টও যদি আমি ধরি, তাতে আপনি দেখবেন যে যারা ভারতের কে পছন্দ করে না, তারাও কিন্তু ভারতে রেড কার্পেট রিসেপশন পেয়েছে। আপনারা জানেন, আমি নাম বলবো না, হ্যাঁ। এবং যাদের অনেককে আমরা অপছন্দ করি, বিজেপি গভর্নমেন্টের সঙ্গে কিন্তু তাদের খুব বাডি বাডি রিলেশনশিপ ছিল। আমাদের যদি খেয়াল থাকে, সেই জয়েন্ট গভর্নমেন্টের যে জামাত ইসলামীর নেতারা, তারা কিন্তু অতুল বিহারীর ভালো বন্ধু ছিল। আপনি লক্ষ্য করে দেখুন, দুদিকে কিন্তু ফান্ডামেন্টালিস্ট, তাদের বন্ধুত্ব ছিল। পররাষ্ট্র পলিসি, ফরেন পলিসি ইজ ভেরি কমপ্লেক্স। আমরা যেটা রোহিঙ্গাদের ব্যাপারে, আমরা মনে হয় আমরা এটা আমাদের গিলে খেতেই হচ্ছে। সো ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আমরা একটু যুক্তরাষ্ট্রের প্রসঙ্গেও আলোচনা করতে চাই। সম্পর্কটা একটা অন্য মাত্রায় যাচ্ছিল বলে মনে হচ্ছিল, অ্যাটলিস্ট তাদের সম্পর্কে একটা পজিটিভ পারসেপশন, যেটা হিস্টোরিক্যালি নেগেটিভ, সেটা একটা রিভার্স অবস্থানে গিয়ে ঠেকেছিল, এবং সেটা আবার আগের জায়গায় ঘুরতে শুরু করেছে বলে অনেকে মনে করেন, বিশেষ করে বাংলাদেশের 7ই জানুয়ারি নির্বাচনের পরে। তো সামগ্রিকভাবে রিলেশনশিপটা, যদিও তারপরে নির্বাচনের পরেও আমরা
ছোটোখাটো কিছু অ্যাকশন দেখেছি। তো সামগ্রিকভাবে আপনি কি মনে করেন যে এই যে চায়না ইন্ডিয়া নিয়ে আমরা আলোচনা করছি এবং এই জায়গায় যুক্তরাষ্ট্রের যে অবস্থান এবং সামনে তাদের নির্বাচন, অনেকেই মনে করেন যে নির্বাচনের ফলাফল যদি অন্যরকম হয়, এখন যারা আছে তারা না থেকে যদি মিস্টার ট্রাম্প আসেন, তাহলে পরিস্থিতি হয়তো আরও খারাপের দিকে যেতে পারে। তো সব মিলে একটু শুনতে চাই। এবং আমি জানি না আপনারা দুজনেই হয়তো প্রথম ডিবেট দুই ক্যান্ডিডেটের দেখেছেন সিএনএনের, এবং সেটা থেকেও কী ধরনের প্রেডিকশন করা যায় আগামী নির্বাচনকে ঘিরে এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের বর্তমান, খানিকটা অতীত, নিকট অতীত এবং ভবিষ্যৎ। না, এখানে দুইটা ডিবেট তো দুইটা অতি বৃদ্ধ লোকের মধ্যে ডিবেট হয়েছে। সেই ডিবেট অনেকেই মানে বৃদ্ধ আর যুবকের ইস্যু তো না, ইস্যু হচ্ছে দে আর দ্য প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট। না, তারপরেও তো বাইডেন সাহেব বলেছেন যে আমি আগের মতো হাঁটতে পারি না, আগের মতো কথা বলতে পারি না, তবে আমি সত্য কথাটা বলতে পারি। এখানে দেখুন, মানুষের যে বয়সের কিন্তু একটা বিষয় থাকে। এটা তো জেরন্টোক্রেসি না, যেটা সোভিয়েত ইউনিয়নের পতনের অন্যতম প্রধান কারণ ছিল যে এটা জেরন্টোক্রেসি হয়ে গেছিল, সবাই বয়সী প্রায় ৮০-এর উপরে চলে গেছিল তাদের পলিটগুলো। বাংলাদেশের আপনি যেমন দেখুন, সব বৃদ্ধ লোকরা আসে। আপনি একজন ৮০ বছর ৮৫ বছর বয়সে এসে তাদেরকে সব গুরুত্বপূর্ণ সব পোস্ট দেওয়া হয়। আপনি যে আজকে যে অর্থনৈতিক যে ক্রাইসিস আমাদের, যে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হয়ে গেল, তদন্ত হলো না। আপনি দেখুন যে শেয়ার মার্কেটের ধস নামে ব্যাংক খালি হয়ে যায়, তার অন্যতম প্রধান কারণ হলো এখানে সব বৃদ্ধদের আনা হয়, অশীতিপর বৃদ্ধ, কারোর বয়সে ৮০ বছরের নিচে ছিল না যখন তারা অর্থমন্ত্রী হয়েছেন। বাংলাদেশ একটা ভাইব্রেন্ট কান্ট্রি, এখানে এই ১৮-১৯ কোটি লোক হচ্ছে, তাদের অ্যাভারেজ এইজ কম, তাদের আপনার চাহিদা, তাদের যে ওয়ার্ল্ড ভিউ ডিফারেন্ট। সুতরাং এই আমেরিকার যে ডিবেট, এই বৃদ্ধদের ডিবেট নিয়ে খুব মানুষ মানে উত্তেজিত না। তবে ধারণা করা হয় যে ডেমোক্রেটিক যে ক্যান্ডিডেট তিনি তো অতিবৃদ্ধ, তিনি অশীতিপর। ধারণা করা হয় যে এদের যখন আপনার কাউন্সিল হবে ইলেকশনের আগে, তো তাদের সবাই ডেলিগেটরা আসেন, আমরা কোনো ড্রামাটিক চেঞ্জ হয়তো আমরা দেখতে পাবো, যে নতুন কোন লোককে হাজির করা হচ্ছে, এই বাইডেনের আড়ালেই রাখা হচ্ছে। সেটা কমলা হ্যারিস হয়তো সেটা হবে না, আমরা হয়তো চমক দেখতে পারি। এখন আমি যেটা প্রশ্ন করছিলাম যে বাংলাদেশ, আমরা একটু শেষের দিকে চলে আসছি, যে বাংলাদেশ ইউএস এর রিলেশনশিপটা, সেটাও আপনি কিভাবে এখন দেখছেন এই মুহূর্তে? বাংলাদেশ ইউএস রিলেশনশিপটাকে যদি বলা যায় এক কথায়, এটা বেসিক্যালি তলানিতে পৌঁছে গেছে, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী সময় সুযোগ পেলেই আমেরিকাকে নানাবিধ কথা বলেন যে ওদেশে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই, অথচ ওনার ছেলে এইখানে সবসময় স্থায়ী বাসিন্দা হিসেবে আমেরিকাতে বাস করেন, ওনার মেয়েও বাস করতেন, ওনার অনেক আত্মীয় স্বজন আমেরিকার সিটিজেন, কিন্তু প্রতিনিয়ত বলে যান যে আমেরিকা একটা খারাপ দেশ। খারাপ দেশের লোক থাকে কেন? এখানে আপনার আমেরিকায় আসার জন্য লোক উদ্গ্রীব, অথচ এইভাবে বলা হচ্ছে। এবং আমেরিকার কাছ থেকে, ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকে আমরা যে বেনিফিট যা কিছু পেতে পারতাম, সেটা তো আমরা পাচ্ছি না। আপনি দেখুন যে আমরা এখন চায়না না ইন্ডিয়া, ইন্ডিয়া না চায়না, এর ভিতরে ঘুরপাক খাচ্ছে। আমার মনে হয় যে হয়তো এক সময় নতুন সরকার আসবে, তারা হয়তো পশ্চিমা দেশের সাথে আবার নতুন করে সম্পর্ক রিসেট করবে। জি, প্রফেসর মোস্তফা সরওয়ার। হ্যাঁ, না, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘকালীন। মানে আপনি চিন্তা করে দেখেন যে টোটাল ভলিউম অফ এইড, এটা তো অন্য কারোর সঙ্গে তুলনা করা যায় না। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব। এখনও যে আসল যে এইডের টাকাটা আসে, সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের কাছ থেকে, চীনের কাছ থেকে ধার নিতে হয়। আমি বলবো যে আরও অন্যান্য, যেমন ধরেন সামরিক বাহিনীর দিক থেকেও কিন্তু আমাদের সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্র ট্রেনিং দেয়, এবং অনেকগুলো ছোট ছোট জয়েন্ট এক্সারসাইজও কিন্তু হয়, বৃহৎ আকারে না, ছোট ছোট এক্সারসাইজ। কোঅপারেশনস বিভিন্ন সেক্টরে রয়েছে, এবং এটা বাংলাদেশের যে কোনো গভর্নমেন্টই আসে না কেন, তারা কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা ভালো সম্পর্ক রক্ষা করার চেষ্টা করে। আর যুক্তরাষ্ট্রের দিক থেকে আমি বলবো
যে যুক্তরাষ্ট্র নিজের স্বার্থ ছাড়া, আমি যেটা বললাম যে পররাষ্ট্রনীতিতে বৃহৎ শক্তি নিজের স্বার্থ দেখবে, কাজে সবাই নিজের স্বার্থ দেখবে, এটা যে এখানে যে একটা যে আইডিয়ালিজম ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো অনেকটা করোলারি, মানে আমি একটা কাজ করব ওটাকে রেশনালাইজ করার চেষ্টা। সেই ব্যাপারে যে লাস্ট নির্বাচনের ব্যাপারে যে যুক্তরাষ্ট্রের কিছুটা ভূমিকা ছিল, সেটা বাংলাদেশের জনসাধারণের একটা অংশ যা চেয়েছে তার সঙ্গে তার মিল হয়েছে, সেটাই আমরা দেখছি। কিন্তু তার পর মুহূর্তেই যখন তার স্বার্থের ব্যাপার আসছে, তখন সে তার যেটা স্বার্থ সেটাই সে করছে। আরও একটা ব্যাপার আছে যে একটা কন্টিনিউটি আছে। যে কোনো একটা দেশে যে গভর্নমেন্ট একটার পর একটা আসে, তার যে ভৌগোলিক পজিশনস, হ্যাঁ, কোন পর্যন্ত তার জুরিসডিকশন আছে, এগুলো কিন্তু আন্তর্জাতিক ব্যাপারে দারুণ গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র এক সর্ববৃহৎ শক্তি হিসেবে সে এগুলো ইগনোর করবে না। মানে মানে কাকে, মানে বাংলাদেশের প্রেজেন্ট গভর্নমেন্টের সঙ্গে যদি সে কোঅপারেট না করে, তাহলে কার সঙ্গে করবে? তাহলে এই ভূখণ্ড বাদ হয়ে গেল। তো এই ভূখণ্ডের যে জনগণ হবে, তার মানে তাদের কোনো সুবিধা হবে না, জনগণ হবে ভিকটিম, আর যুক্তরাষ্ট্রেরও হবে লোকসান। সে তো চায় এর সঙ্গে সম্পর্ক, কারণ আমাদের ভুললে চলবে না কোয়াডে যুক্তরাষ্ট্র চায় যে বাংলাদেশ কোয়াডে জয়েন করুক। কোয়াড দ্যাট মিনস শিনজে আবের যে 2007 আই গ্যাস, যখন উনি করলেন যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান অ্যান্ড ভারত এদেরকে নিয়ে যে অ্যালায়েন্সটা, সেই অ্যালায়েন্সটার তো আমরা বিভিন্ন, তাদের কিন্তু মালাবার যে এক্সারসাইজ, ওটা কিন্তু বেশ বড় ধরনের মিলিটারি এক্সারসাইজ। কাজে সব স্বার্থ যদি আমরা দেখি বিভিন্ন দেশের, তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হঠাৎ করে ক্যান্সেল হয়ে যাবে, কিংবা সে কোনো পার্টিকুলার কোনো দলকে সমর্থন করবে, এটা আমার মনে হয় বোকার স্বর্গে বাস করার, মানে সেটাকে ভিত্তি করে কেউ যদি স্ট্র্যাটেজি করতে যায়, আইদার দ্য রুলিং গভর্নমেন্ট অর অপোজিশন, আমি মনে করি যে তাদের আরেকবার আয়নায় নিজের চেহারা দেখা উচিত এবং তাদের যে প্ল্যানগুলোকে রিসেট করা উচিত। কারণ যুক্তরাষ্ট্র নিজের স্বার্থ ছাড়া যে কাউকে টেনে তুলবে সেটা সে করে না। আমরা অতীতে দেখেছি যে নরিয়েগাকে সে পাওয়ার এনেছে, আবার নরিয়েগাকে ধরে এনে বেঁধে হাত করা দিয়ে ফ্লোরিডাতে নামিয়েছে এবং জেলে ঢুকিয়েছে। কাজে মানে বৃহৎ শক্তিদের যে ব্যাপারটা, সেটা আমাদের বুঝতে হবে যে তারা কি চায় আর আমাদের কি ইন্টারেস্ট, আমাদেরও কিন্তু ইন্টারেস্টটাকে রাখতে হবে। কাজেই যে এই সমস্ত ব্যাপারে যে জটিলতা রয়েছে, সেই জটিলতার আমি আবার বলছি যে প্রবলেম সলিউশন, হাউ টু সলভ দ্য প্রবলেম। হ্যাঁ, কিন্তু তাতে সমালোচনাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে যারা সমালোচনা করবে, সবচেয়ে বেশি যে সমালোচনা করবে তাকে নিয়ে আসতে হবে টেবিলে। জি, আপনি যথার্থ বলেছেন। এবং আপনি কি নভেম্বরের ইলেকশন সম্পর্কে 1-2 লাইনে কিছু বলবেন? দেখুন, আমার যে বই, আমার ফেব্রুয়ারিতে যে বইটা ছাপিয়েছে এখানে, এটার নাম হলো ডোনাল্ড ট্রাম্প উলঙ্গ সম্রাট। শ্রোতাবৃন্দ, আপনারা কাইন্ডলি কিনবেন এবং আপনিও একটা কপি নিয়ে নিন, আমি যাওয়ার আগে আপনাকে দেব। ডোনাল্ড ট্রাম্প উলঙ্গ সম্রাট। কাজে আপনি দেখতে পারেন যে আমার যে টাইটেল, এবং আমি প্রচুর আর্টিকেল ছাপিয়েছি, ডেইলি স্টার, বিডি নিউজ 24, বাংলাদেশ প্রতিদিন, এই আর্টিকেলগুলোর নট দ্য ডেইলি ইস্যু স্টার কিংবা আরও অন্যান্য, যেমন সিঙ্গাপুর, মানে স্টেট টাইমস অফ সিঙ্গাপুর, তারপরে ভারতের হিন্দুস্তান টাইমসের কতগুলো সিন্ডিকেট করেছে, তারপরে আবার স্টেটসম্যান অফ ইন্ডিয়া কিংবা আমেরিকার পত্রিকাগুলো, এই আর্টিকেলগুলোতে আমি ডোনাল্ড ট্রাম্পের মিথ্যাবাদিতা, তার যে বিভিন্ন জিনিস, এটাকে আমি পছন্দ করি না। এখন কথা হলো যে বাইডেন, হ্যাঁ, আমি মঞ্জুরের কথা হাসছিলাম, খুবই সুন্দর কথা বলেছে যে এই দুই বয়োবৃদ্ধ দুজনেই কিন্তু বেশ ওল্ড, তাতে কিন্তু এর কিন্তু বাইডেনের তার কিন্তু সার্জারি হয়েছে কয়েকটা, এমনকি তার কিন্তু ব্রেন সার্জারি, ইফ আই এম নট রাইট, আই এম নট শিওর, আমি বলবো না, কিন্তু আমার মনে হয় সাম কমপ্লিকেশনস ওয়াজ দেয়ার। কাজে আমার মনে হয় এদের দুজনেরই সরে যাওয়া দরকার। প্রচুর ইয়াং জেনারেশন রয়েছে যারা অনেক অভিজ্ঞ, অনেক এক্সপেরিয়েন্সড, এবং তারা
করতে পারে। কাজে এই আমার মনে হয় অশীতিপর বৃদ্ধদেরকে যারা নতুন তাদের জন্য পথ করে দেওয়াটাই আমার ইচ্ছা। কিন্তু ইচ্ছা, ইফ উইশেস আর বেগার্স, মানে জো হয়তো সরে যেতে পারেন, ট্রাম্প সরে যাবেন সেরকম মনে হয়। ট্রাম্প থাকবে, কিন্তু আমার যেন মনে হচ্ছে যে ভিতরে ভিতরে আমি যেটা লক্ষ্য করলাম যে আগে হিলারি ক্লিনটনের যারা অ্যাডভাইসার ছিল এবং আমার শহরের, ওরা কিন্তু বেশ মানে তার মেইন ক্যাম্পেইন ম্যানেজার ছিল, তারা কিন্তু সাজেস্ট করেছে আগেই, অ্যাক্সেল রড অ্যান্ড আদার্স, যে বাইডেনের সরে যাওয়ানো দরকার। কিন্তু এই সপ্তাহে ওবামার যারা অ্যাডভাইসার তারাও কিন্তু অ্যাড হয়েছে। কাজে লক্ষ্য করে দেখুন যে দুটো কিন্তু বিরাট মানে আর কি অংশ ইন দি ডেমোক্রেটিক পার্টি। ইটস এ কম্বিনেশন অফ সেভারাল কম্পোনেন্টস। কাজে তাতে আমার যেন মনে হচ্ছে যে আমি একটা ইঙ্গিত পাচ্ছি হি মাইট স্টেপ ডাউন। এবং লাস্টে যে উনি নিজেই বললেন যে আমার বয়স বেড়ে গেছে, হ্যাঁ, তাতে আমার মনে হচ্ছে উনি হয়তো গ্রাউন্ড ওয়ার্কটা তৈরি করছেন। ডক্টর মঞ্জু চৌধুরী, আমরা শেষের দিকে, সো কনক্লুডিং রিমার্কস। যেটা আমেরিকার ইলেকশন সম্বন্ধে বলা হলো, বেশি কথা এখন আর বেশি প্রেডিকশন করা সম্ভব না। তবে একটা জিনিস বলি ফরেন পলিসির বিষয়ে, আমাদের একটা ফরেন পলিসির একটা কথা আছে যে ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল, ম্যালিশ টু নান। এই সেই সরোয়ার্দীর আমল থেকে চলে আসছে। এটা একটা মানে জিবালিশ ননসেন্স, মানে এটার কোনো মানে নাই। আমাদের স্বার্থের উপর ভিত্তি করে যেসব কান্ট্রির সাথে আমাদের সম্পর্ক জোরালো করা উচিত সেইভাবে আমরা করব। আমেরিকার সাথে আমাদের সম্পর্ক জোরালো করা উচিত। আমাদের কি ফ্রেন্ডশিপ টু অল, সেটা কি মায়ানমারের সাথে আপনি ফ্রেন্ডশিপ টু অল করবেন, পাকিস্তানের সাথেও করবেন? এগুলি কোনো জাস্টিফিকেশন নাই। ফরেন পলিসি নিয়ে এই ভালোভাবে চিন্তা করা দরকার। আর একটা যেটা বললাম যে আমাদের ভারতের কবল থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যা কিছুই বলেন, এই যে একটা চুক্তি করে আমাদেরকে এই নেপালে এবং ভুটানে যাওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছে তারা, এই সেই চুক্তির মধ্যে আছে। কিন্তু যে দেশে যাবেন নেপাল, সে নেপালি লোকের সাথে গভর্নমেন্টের সাথে কি আপনি চুক্তি দিচ্ছেন? আপনি চুক্তি করবেন ত্রিপক্ষীয়। ভুটানে যাবেন, ভুটানের কোনো প্রতিনিধি আছে? নাই। অর্থাৎ এগুলি সব শিশুদেরকে দেয় না, আপনি চকলেট দেয়, আমাদেরকে চকলেট দিচ্ছে, আমরা সেই চকলেট খেয়ে খুশিতে খুশিতে আমাদের যে সর্বনাশ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেটা কিন্তু বুঝতে পারছি না। ধন্যবাদ। আর ধন্যবাদ মিস্টার চৌধুরী। হ্যাঁ, আমি বলবো যে এক দেড় লাইনে প্লিজ। হ্যাঁ, যে ভুটান এবং নেপালের সঙ্গে কিন্তু আমাদের অলরেডি চুক্তি আছে, কিন্তু চুক্তিটার ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। ভারতের ভেতর থেকে আসতে হয়। কাজে এটা একটু মঞ্জুরের সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করছি। আমাদের সঙ্গে কিন্তু অলরেডি চুক্তি হয়েছে, আমার মনে হয় 2012 অর সামথিং লাইক দ্যাট, যে নেপাল এবং এর সঙ্গে ভুটানের সঙ্গে আমাদের কিন্তু চুক্তি আছে, কিন্তু চুক্তিটি ইমপ্লিমেন্টেশন হচ্ছে না বিকজ ইট হ্যাজ টু কাম থ্রু ভারত। এ ব্যাপারে ভারতকে করা, মানে ভারত আবার সেখানে সে আসতে দিচ্ছে না, তার সুবিধা মতো করে। কিন্তু ওটা মজার জিনিস যে ওদের জাহাজ কিন্তু, ওদের যে ট্রাকগুলো, ওরা কিন্তু আমাদের বর্ডার থেকে কিন্তু মাল নিয়ে যেতে পারে, শেষ করতে হবে, কিন্তু আমাদেরটা যেতে পারে না। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এবং প্রফেসর মোস্তফা সরোয়ার, অনেক ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্যে। দর্শক, আমরা মূলত ভূ রাজনীতি, ভূ অর্থনীতি এইসব বিষয় নিয়ে আলোচনা করছিলাম, বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের দিকগুলো আলোচনা করছিলাম। বাংলাদেশ একটা জটিল পরিস্থিতির মধ্যে আছে এবং পরিস্থিতিটা এক কথায় একাধিকবার ব্যাখ্যা করেছেন প্রফেসর মোস্তফা সরওয়ার, যে উনি গ্রিক মিথোলজিকে সামনে নিয়ে এসেছেন এবং ওনার ভাষায় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, কিন্তু কোথাও না কোথাও গিয়ে এটা আটকে যাচ্ছে, পড়ে যাচ্ছে, সমস্যাটা সমাধান করা যাচ্ছে না। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী মোটামুটিভাবে তিনি অনেকগুলো নেতিবাচক চিত্র তুলে ধরবার চেষ্টা করেছেন, যেখানে তিনি চীনকে অন্তরায় হিসেবে দেখেন, বাংলাদেশের অগ্রযাত্রার পক্ষে ভারতকে একটা বড় সমস্যা হিসেবে চিহ্নিত করছেন। কিন্তু এদের কাউকে আবার আপনারা অস্বীকার করতে পারবো না, তাদের সঙ্গে সম্পর্কটা আমাদের বজায় রাখতে হবে এবং সেটা কীভাবে সম্ভব সেটাই আসলে হিসেব নিকেশ করে দেখবার
বিষয়। এবং সেখানে মূল কথা হচ্ছে যে আমাকে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যেটা প্রফেসর মোস্তফা সরয়ার বারবার বলছিলেন এবং যেটাকে বাংলাদেশের মূল নীতি হিসেবে যেটা বলা হয় ডক্টর মঞ্জুর চৌধুরী উদ্ধৃত করছেন, সেগুলো বাদে আসলে মূল নীতি হচ্ছে নিজের স্বার্থ রক্ষা। পররাষ্ট্রনীতিতে কোনো দেশ তার স্বার্থের বাইরে গিয়ে কিছু করে না। আমরাই অনেক সময় কম্প্রোমাইজ করি বা কোনো কোনো দেশ এরকম আমাদের মতো ছোটোখাটো কম্প্রোমাইজ করে বলে অনেকের অভিযোগ, কিন্তু আসলে নিজের স্বার্থটা দেখতে হবে, নিজের স্বার্থ আদায় করবার জন্যে সক্ষমতা অর্জন করতে হবে এবং সব বিচারে সকল সম্পর্কের ক্ষেত্রে এই যে বন্ধু শত্রু মিত্র নির্ধারণের ক্ষেত্রে কার সঙ্গে বেশি সম্পর্ক কার সঙ্গে কম, সেখানেও যেখানে আমার স্বার্থ বেশি সেখানেই আমার সম্পর্কটা বেশি হবে, সেভাবেই নির্ধারণ করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।